বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমাদের এবারে অ্যাসাইনমেন্টটি তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো এখানে তোমাদের 3টি সৃজনশীল এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমরা স্ক্রিনে সৃজনশীল 1 দেখতে পাচ্ছ। এখানে আমাদের কয়ে বলা হয়েছে a-1/a এর মান কত। তো চলো আমরা প্রথমে a-1/a এর মান বের করব। তো এখানে আমাদের a+1/a এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা কি করব, হোল স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করব। তো আমরা জানি a-b হোল স্কোয়ার সমান a+b হোল স্কোয়ার -4ab। এরপর যদি তোমরা মানটা বসিয়ে দাও তাহলে a-b হোল স্কোয়ারের মান আসতেছে 21। তাহলে স্কোয়ারটা আমরা যদি বর্গমূল করে দেই তাহলে দেখো √21 হয়ে যাবে, অর্থাৎ a-1/a এর মান হবে √21। এরপরে দেখো খ নম্বরে বলা হয়েছে a⁴ + 1/a⁴ এর মান বের করো। এটা আমরা দুইটা নিয়মে করতে পারি, প্রদত্ত রাশি ধরে, আবার দেওয়া আছে এটা ধরেও করতে পারি। তো আমি দেওয়া আছে ধরে করেছি। দেখো, তো a+1/a এর মান 5, এটাকে যদি আমি দুইবার বর্গ করি তাহলে কিন্তু a4 + 1/a এর a4 পাবো। তো দেখো প্রথমবার বর্গ করলে আমরা পাচ্ছি a² + 2a × 1/a + 1/a² = 25। এখান থেকে a² + 1/a² এর মান পাবো 23। এটাকে যদি আমি আবার বর্গ করি তাহলে তোমরা দেখো এখানে পাবো a⁴ + 2a² × 1/a² + 1/a⁴ সমান 529। তাহলে দেখো এখানে a² এবং 1/a² যদি আমি কাটি তাহলে 2টা আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের a4 + 1/a4 এর মান আসবে 527। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো গ নম্বরে আমাদের কাছে চাওয়া হয়েছে a³ + 1/a³ এর মান 110, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে a + 1/a এর মান 5, তাহলে আমরা a³ + b³ যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করব। a + b হোল কিউব - 3ab × a + b। এবার তোমরা মানটা বসিয়ে দিবে, তাহলে 5 এর কিউব -3 × 5। তো 5 এর কিউব 125 -3 × 5 মানে 15। তাহলে দেখো 125 থেকে 15 বিয়োগ গেলে 110 হবে, যেটা আমাদের ডান পাশে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এরপরে চলো সৃজনশীল 2 কী দেওয়া আছে। এখানে 4টি বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখান থেকে প্রথম রাশির উৎপাদক নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথম রাশিটি উৎপাদক করব। প্রথম রাশিটি দেওয়া আছে a² প্লাস ফার্স্ট ব্র্যাকেট a² + 1 × x + a। তাহলে দেখো আমি প্রথমে কি করব, ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা পাবো ax² + a² x + a। এরপরে আমরা এখান থেকে ax কমন নিব, তাহলে প্রথম দুইটি পদ থেকে x কমন নিলে থাকবে x + a প্লাস দ্বিতীয় দুইটি পদ থেকে 1 কমন নিলে x + a। তাহলে কমন পদ পাবো x + a আর বাকি থাকবে ax + 1, এটাই উৎপাদক। তো এরপরে চলো বন্ধুরা খ নম্বরে বলা হয়েছে এখানে 3টি যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশি আছে, এই রাশি 3টির গসাগু নির্ণয় করব। তাহলে অবশ্যই আমাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো দেখো দ্বিতীয় রাশিটা আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখানে x³ - y³ তোমরা ভেঙে নিবে। তো a³ - b³ এর উৎপাদক সূত্র হলো a - b × a² + ab + b²। আমি ওই সূত্রটি নিয়েছি। এরপরে চলো তৃতীয় রাশিতে কী দেওয়া আছে, x² y² × x⁴ প্লাস x² y² + y⁴। বন্ধুরা এখানে এই রাশিটাকে আমরা কি করব, a + b হোল স্কোয়ার সূত্রে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি লিখতে পারি x² হোল স্কোয়ার প্লাস 2 × x² y² + y² হোল স্কোয়ার। তো যেহেতু এখানে আমি x² y² একটা বেশি নিয়েছি তাই বিয়োগ করে দিব। তাহলে আমার প্রথম অংশে হলো a + b হোল স্কোয়ার এবং দ্বিতীয় অংশে আমি x y এর হোল স্কোয়ার দিতে পারবো। তাহলে দেখো আবার আমার নতুন করে a² - b² সূত্র যাবে। তাহলে কি লিখতে পারি আমরা, x² y² × a + b × a - b। তাহলে দেখো আমি a + b a - b এটি বসিয়ে দিয়েছি, তোমরা এটা বুঝে নিবে। এবার চতুর্থ রাশিটা দেখো x³ y² প্লাস x² y³ প্লাস x y⁴। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রাশিটির মধ্যে x এবং y² এই দুইটা কমন আছে। তাহলে আমি কি করব, x y² কমন নিব। তাহলে আমরা পাবো x² প্লাস xy প্লাস y²। এখন আমাদের যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা দেখব এই রাশি 3টির মধ্যে যেগুলি কমন আছে সেই মানগুলি আমরা নিব। এখানে xy কমন আছে আর x² প্লাস xy প্লাস y² কমন আছে, তাহলে এটাই গসাগু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো গ অংশে কি বলেছে, এই একই রাশি 3টির লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমার নতুন করে আর উৎপাদক করতে হবে না, কারণ আমি খ থেকে উৎপাদকগুলি পেয়ে গেছি।
তাহলে আমি লিখব খ হতে পাই দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। এরপরে আমি কি করব, লসাগু নির্ণয় করব। তো তোমরা জানো লসাগুতে কমন আনকমন সবগুলি পদই নিতে হয়। তাহলে আমি যদি সবগুলি উৎপাদক নেই তাহলে আমার উৎপাদকটা দাঁড়াবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক থাকবে। এই দ্বিতীয় এবং তৃতীয় যে উৎপাদক এই দুইটা থেকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, কারণ এই সূত্রটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর চতুর্থ উৎপাদক ঠিক থাকবে। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় লসাগু। আশা করি বুঝতে পেরেছ। এবার 3 নম্বর সৃজনশীলটা আমাদের দেওয়া হয়েছে পরিসংখ্যান থেকে। এখানে আমি আমার মতো করে একটা সৃজনশীলের উত্তর দিব। তো দেখো এখানে সৃজনশীলটা এইরকম যে একটা পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের সারণী দেওয়া আছে। সেখানে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়, এরকম ঘর দেওয়া আছে, টাকার পরিমাণ আছে, গণসংখ্যা আছে। তো এখানে ক নম্বরে বলছে সারণীটি পূর্ণ করো। এটি তোমরা যে যার মতো করে সারণী পূর্ণ করবে। খ নম্বরে মধ্যক নির্ণয় করতে হবে আর গ নম্বরে আয়ত লেখো। তো দেখো আমি আমার মতো করে সারণীটি পূর্ণ করেছি। তো ক নম্বরে দেখো আমি বলেছি মোবাইল রিচার্জ মাসে খরচ হয় 4,000 টাকা, অতিথি আপ্যায়নের ক্ষেত্রে খরচ হয় 5,000 টাকা, যাতায়াতে 6,000 টাকা, ঔষধ খরচ আছে 5,000 টাকা, আর শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে আমি এখানে রেখেছি 10,000 টাকা। আর এখানে জন মোবাইল রিচার্জ ধরো আমার মোবাইলে আছে 5 জনের, তাইলে 5 জন লিখলাম। অতিথি এসেছে 10 জন, 10 জন। যাতায়াত আমরা 6 জনে করেছি, তাই 6 জন। ঔষধ ক্রয় 4 জন অসুস্থ ছিল, তাই 4 জনের জন্য ঔষধ ক্রয় করা হয়েছে। আর শিক্ষা সামগ্রী যেমন আমরা 3 জন লেখাপড়া করতেছি, তাই 3 লিখে দিয়েছি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার খ নম্বরে আমাদের মধ্যক নির্ণয় করতে বলেছে। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তো দেখো আমি এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করেছি। তোমরা অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারো। এখানে দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পরে n এর মান আসছে 27। তো তোমরা জানো যে 27 হলো বিজোড় সংখ্যা। তো যদি বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্রটা তোমরা অবশ্যই জানো, n যোগ 1 ভাগ 2 তম পদ। এই ক্ষেত্রে দেখো এখন n এর মান হলো 27 আর যোগ 1 ভাগ 2, তাহলে 27 যোগ 1 কত হলো 28। 28কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 14তম পদ পাবো। তো বন্ধুরা এখানে ক্রমযোজিত গণসংখ্যার এই ছকটি থেকে আমাদের 14তম পদটি খুঁজে নিতে হবে। তো দেখো প্রথম পদে ক্রমযোজিত গণসংখ্যা আছে 5 আর দ্বিতীয় যে ঘরটা আছে এখানে 15। তাহলে 5-এর পর থেকে 15 পর্যন্ত গণসংখ্যাই হলো এই দ্বিতীয় ঘরে। তো যেহেতু 14 দ্বিতীয় ঘরে আছে তাহলে অবশ্যই মধ্যক হবে 5,000। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে গ নাম্বারে কী বলছে যে এখান থেকে তোমাকে একটি আয়তলেখ অঙ্কন করতে হবে এবং এই আয়তলেখ থেকে তোমাকে দেখাতে হবে কোথায় তোমার খরচটা বেশি হয়েছে এবং কেন হয়েছে। তো দেখো আমি আয়তলেখ যখন অঙ্কন করব তখন x অক্ষ বরাবর আমি কি করব, এখানে যে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী এগুলি বসিয়ে দিব এবং প্রতি 5 ঘরে আমরা কি করব এই এক একটা খরচের নাম লিখে দিব আর টাকার পরিমাণটা আমরা y অক্ষ বরাবর লিখে দিব। এখন দেখো এখানে আমি তোমাদের গ্রাফ দেখিয়ে দিয়েছি। এখানে প্রথম 5 ঘরকে মোবাইল রিচার্জ, দ্বিতীয় 5 ঘরকে আমি দিয়েছি অতিথি আপ্যায়ন, তৃতীয় 5 ঘরকে খাতা যাতায়াত খরচ, চতুর্থ 5 ঘরকে ঔষধ ক্রয় এবং সর্বশেষ 5 ঘরকে শিক্ষা সামগ্রী দিয়েছি। আর y অক্ষ বরাবর আমি খরচটা লিখেছি। এখানে তোমরা দেখো 5,000, 10,000, 15,000 দিয়েছি। এই কথাটার অর্থ হলো এখানে কিন্তু y অক্ষ বরাবর প্রত্যেক ঘরকে আমরা 1,000 বিবেচনা করেছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই বর্ণনাটা খুব সুন্দরভাবে দিবে। এখন চলো এখানে বলা হয়েছে যে আয়তলেখ থেকে আমরা দেখব যে কোথায় আমাদের খরচটা বেশি হয়েছে। তো তোমরা আয়তলেখ থেকে দেখতে পাচ্ছ যে শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে আমাদের খরচটা বেশি হয়েছে। কেন বেশি হয়েছে এর ব্যাখ্যাটা আমি আমার মতো করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিবে। আমি বললাম যে আমাদের ফ্যামিলিতে 3 জন শিক্ষার্থী রয়েছে, আমরা এর মধ্যে 2 জন আছে আমরা মাধ্যমিকে পড়ি, একজনে আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে, যার কারণে আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যয়টা একটু বেশি হয়েছে। তো আশা করি তোমরা তোমাদের মতো করে উত্তর দিবে। এরপরে চলো আমরা ধাপে ধাপে সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দিব। তো প্রথমে দেখো একটা রাশি দেওয়া আছে যাকে লঘিষ্ঠ আকার বা ছোট আকারে প্রকাশ করতে হবে। তো আমরা কি করব, প্রথমে উপরের অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আসবে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5। এরপরে আমি যদি কমন নেই তাহলে x কমন গেলে x মাইনাস 5 আর মাইনাস 1 কমন গেলে আবারও থাকবে x মাইনাস 5। তাহলে কমন উৎপাদক আসতেছে x মাইনাস 5, বাকি থাকবে x মাইনাস 1। তো উপরে আর নিচ থেকে আমরা x মাইনাস 5 উৎপাদকটা যদি বাদ দেই তাহলে থাকবে x মাইনাস 5 বা x প্লাস 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এরপরে চলো দ্বিতীয়তে একটা যোগ দেওয়া আছে, তো ভগ্নাংশে যোগ করতে হলে লসাগু দরকার, তাহলে এ বি এর লসাগু এ বি। এরপরে দেখো আমি যোগটা করে দিয়েছি, তাহলে যোগের উত্তরটা আসবে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার ভাগ এ বি। খুবই সহজ একটা যোগ, আশা করি তোমরা পারবে। 3 নংয়ে দেখো এখানে আবার দেওয়া আছে একটা বিয়োগ, তো বিয়োগটাও খুবই সহজ। তো দেখো আমি এখানে ভেঙে ভেঙে দিয়েছি, প্রথমে লসাগু করেছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে যদি আমি এটাকে লসাগু করার পরে আমরা দেখো লসাগু করার পরে আমি যদি এটা মানটা বের করতে চাই তাহলে আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা গুণ করে দিয়েছি আমি, গুণ করার পরে দেখো একটা মান পেয়েছি। এরপরে পরের পেজে তোমরা দেখো যদি আমি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আসতেছে 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব। বন্ধুরা এখানে যে উপরে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এটা ক্লোজ না করলে হবে, ব্র্যাকেটটা কেটে দিলে না দিলেও চলবে। এরপরে দেখো এখান থেকে যদি আমি 2y কমন নেই তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি দেখো নিচে সেম একটা উৎপাদক আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা উৎপাদক আমি বাদ দিয়ে দিব। তাহলে কি থাকবে উপরে 2y আর নিচে থাকতেছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমি বসিয়ে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। 4 নংয়ে দেখো একটা গুণ দেওয়া আছে, তো গুণটা আমরা সবসময় কি করব, আগে সহগ যে সাংখ্যিক মানটা আছে এটাকে এক পাশে রাখবো, আর কি করব সমজাতীয় যে চলকগুলি আছে এগুলি কাছাকাছি রাখবো। তাহলে দেখো এক্সের নিচে আমি এক্স নিয়েছি, ওয়াইয়ের নিচে ওয়াই, জেডের নিচে জেড, বি এর নিচে বি এবং এ, এইভাবে আলাদা করে নিয়েছি যাতে আমার অঙ্কটা করতে সহজ হয়। তাহলে দেখো 150কে 6 দ্বারা ভাগ দিলে আসবে 25, x5কে এক্স কিউব দ্বারা ভাগ দিলে আসবে এক্স স্কোয়ার, y5কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিলে আসবে ওয়াই কিউব, z5কে জেড দ্বারা ভাগ দিলে আসবে z4, আর b6কে বি স্কোয়ার দ্বারা ভাগ দিলে b4, আর নিচে থাকতেছে এ স্কোয়ার। এটাই হবে উত্তর। চলো বন্ধুরা এবার পরবর্তীটায় আমরা যাই। তো বন্ধুরা দেখো 5 নংয়ে আমাদের একটা ভাগ দেওয়া আছে, তো ভাগের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকে নিব আর এ কিউব মাইনাস বি কিউবকেও আমরা উৎপাদকে নিব। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক আসবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে জানি গুণ চিহ্ন দিতে হয়, তাহলে লব হর উল্টে যায়। তাহলে দেখো আমি উল্টে দিলাম। এখন উপরে এ প্লাস বি আর নিচের এ প্লাস বি এই দুইটা উৎপাদক আমরা কেটে দিতে পারবো, এবং উপরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটাকেও আমরা কেটে দিতে পারবো। তাহলে দেখো আমাদের এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এই দুইটা উৎপাদক থাকতেছে, তাহলে আমরা একসাথে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই উত্তর হবে। এরপর চলো 6 নংয়ে বলা আছে সেট কাকে বলে। বন্ধুরা তোমরা জানো বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। তো সেটকে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর যেমন এ বি সি ডি এগুলি দ্বারা প্রকাশ করা হয়, এবং সেটের ভিতরে যে উপাদান থাকে এগুলি ছোট হাতের অক্ষর হয়, যেমন ছোট হাতের স্মল এ বি সি অথবা 1 2 3 4 5 এইভাবে আমরা লিখতে পারি। তো একটা উদাহরণ এখানে দেওয়া আছে, তো তোমরা উদাহরণটা দেখো। আমরা বললাম যে 5টি বিজোড় সংখ্যা সেট এ হলে এ সমান 1 3 5 7 9, এটা হলো একটা উদাহরণ। এরপর চলো 7 নংয়ে বলা হয়েছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়। তো তোমরা জানো যে যেই সেটের মধ্যে উপাদানগুলি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা, এবং একাধিক উপাদান যদি থাকে তাদের মাঝে কমা ব্যবহার করা হয়, তাহলে ওই সেটটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো এ সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3, দেখো এখানে প্রত্যেকটার মাঝে কমা দেওয়া আছে এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ আছে, তাই এটি তালিকা পদ্ধতি। এরপরে দেখো 8 নংয়ে এ সমান 1 2 3 তিনটা উপাদান দিয়ে এখানে বলছে যে উপসেট কয়টি এবং কি কি। তো বন্ধুরা এখানে উপসেট নির্ণয় করা আমরা সূত্র জানি 2 এর পাওয়ার n। তো এখানে দেখো n এর মান 3, কারণ এখানে উপাদান আছে কয়টি, 3টি। তাহলে আমরা উপসেট সংখ্যার সূত্রটা লিখব 2 এর পাওয়ার n, তাহলে 2 এর কিউব ইকুয়াল 8, তার মানে এখানে উপসেট সংখ্যা হলো 8টি। এখন কি কি এটা বের করতে হলে আমাদের উপসেট নির্ণয় করতে হবে। তো তোমরা উপসেট লিখবে প্রথমে 1 2 3, এরপরে তোমরা জোড়া জোড়া লিখবে 1 2 1 3 2 3, এরপরে সিঙ্গেল লিখবে 1 2 3, সর্বশেষ লিখবে ফাঁকা সেট, এবং টোটাল সেটটাকে তোমরা কি করবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আবদ্ধ করে দিবে, তাহলে উপসেট পেয়ে যাব আমরা। তো বন্ধুরা এরপরে দেখো 9 নংয়ে কিউ এর মান বলা হয়েছে কিউ ইকুয়াল
এক্স সাজ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো বন্ধুরা প্রথমে 42-এর গুণনীয়ক তোমরা বের করে নিবে। তো গুণনীয়ক তোমরা অবশ্যই বের করতে পারো। তাহলে 42-এর গুণনীয়ক আমরা পাবো 1 2 3 6 7 14 21 42। এখন এইটাই হবে আমাদের নির্ণয় সেট। তো বন্ধুরা দেখো আমাদের সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন 10 নংয়ে পি একটি সেট দেওয়া আছে 2 3 4, আবার কিউ একটা সেট দেওয়া আছে 1 3 5। এইটা যদি হয় তাহলে আমাদের পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো পি এর মান আমরা প্রথমে লিখব, দেওয়া আছে পি সমান এত, কিউ সমান এত। এখন পি ইউনিয়ন কি নির্ণয় করব, এর অর্থ হলো পি কিউ এর লসাগু। তো লসাগুর মধ্যে আমরা কমন আনকমন যে পদগুলি পাবো সব হবে। তাহলে দেখো এখানে আমরা পাবো 1 2 3 4 5। আশা করি বুঝতে পেরেছ। এরপরে পি ইন্টারসেকশন কিউ, এটা হলো গসাগু। তাহলে গসাগুতে আমরা শুধু কমন উপাদানটা নিব। তো এখানে দেখো শুধু 3 কমন আছে, তাই আমরা 3 লিখব। তাহলে এইটাই আমাদের সর্বশেষ উত্তর হবে। তো বন্ধুরা আশা করি তোমরা পুরো অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সুন্দরভাবে গুছিয়ে তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে। তো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টটি সমাধান করব ইনশাল্লাহ। তো তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ভিন্ন হওয়ার কারণ কি? পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ যে কোনো দুই বা ততোধিক বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণের মান একই, কিন্তু স্থানভেদে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মানের তারতম্য ঘটতে পারে। ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, এ কারণে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। আবার বিষুবীয় অঞ্চলে ঠিক এর উল্টো, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি এবং অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম। অর্থাৎ আমরা বলতে পারি স্থানভেদে অভিকর্ষ ত্বরণের মান অর্থাৎ জি এর মান পরিবর্তিত হয়। কিন্তু অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ, তাই কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। আর তাই একই উচ্চতা থেকে একটি ভারী ও একটি হালকা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই তাহলে তারা একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে, কেননা বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। আর এ কারণেই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। দ্বিতীয় প্রশ্নটিতে রয়েছে, পৃথিবীতে আমার ভর 50 কেজি কিন্তু চাঁদে গেলে আমার ওজন কমে যাবে কেন? তো এটির উত্তর তোমরা এভাবে লিখবে, পৃথিবীতে আমার ভর 50 কেজি কিন্তু চাঁদে গেলে আমার ওজন কমে যাবে, কেননা বস্তুর ভর একটি ধ্রুব রাশি। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে বা পৃথিবীর বাইরেও যে কোনো জায়গায় কোনো একটা বস্তুর ভর সমান থাকে, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, যে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটার কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, অর্থাৎ কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, তাই সেখানে বস্তুর ওজনও 0। কিন্তু চাঁদের মধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান পৃথিবীর প্রায় 1/6। আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপরও নির্ভরশীল। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কমে, ফলে বস্তুর ওজনও হ্রাস পায়। আমরা জানি ওজন সমান হচ্ছে ভর গুণ অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ W=mg। অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলেই আমাদের ওজনের পরিবর্তন হয়। পৃথিবীতে আমরা জানি কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে চাঁদে একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ভাগ 6, যেহেতু আমরা জানি চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6। তো এটি 9.8কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আসবে 1.633 মিটার স্কোয়ার। অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 1.633 মিটার স্কোয়ার। সুতরাং পৃথিবীতে যদি আমরা ওজন পরিমাপ করি, পৃথিবীতে আমার ভর যদি 50 কেজি হয় তাহলে পৃথিবীতে ওজন হবে হচ্ছে 50 গুণ 9.8 সমান 490 নিউটন, কারণ ওজনের একক হচ্ছে নিউটন। ঠিক অনুরূপভাবে একই সূত্র যদি আমরা চাঁদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, অর্থাৎ চাঁদে আমাদের ওজন যদি পরিমাপ করি তাহলে সেটা হবে 50 গুণ 1.633 নিউটন। এখানে 1.633 হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ।
তাহলে এটাই ক্যালকুলেট করলে আমাদের আসবে 81.65 নিউটন। সুতরাং আমি বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে। তো তৃতীয় প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নিতে হবে। এবার কাঁচের গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিতে হবে এবং আমাদের 3টি পর্যবেক্ষণ এখানে করার কথা বলা হয়েছে। তো আমরা প্রশ্নটিকে এভাবে লিখব, একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নিলাম, এবার কাঁচের গ্লাসের মধ্যে একটি পাথর রেখে আমরা পর্যবেক্ষণ করব। এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে স্বচ্ছ পানিতে উপর থেকে যদি গ্লাসের নিচে আমরা তাকাই তাহলে কি দেখব। তো উত্তরটা এভাবে লিখব, প্রথম ক্ষেত্রে স্বচ্ছ পানিতে উপর থেকে গ্লাসের নিচে তাকালে আলোর প্রতিসরণের কারণে গ্লাসের নিচে থাকা পাথরটিকে কাছে এবং কিছুটা উপরে মনে হয়। তখন পাথরের সত্যিকারের আয়তন থেকে একে অনেক বড় মনে হয়। এর কারণ কি? এর কারণ হলো আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয় এবং খানিকটা উপরে ও মোটা দেখায়। এর পরবর্তী পর্যবেক্ষণে আমাদের বলা হয়েছে পাথরটিকে যদি তির্যকভাবে দেখা হয় তাহলে কি দেখা যাবে। তো এটি আমরা এভাবে লিখব, পাথরটিকে তির্যকভাবে দেখলে দেখা যায় যে পাথরটি কাছে ও উপরে, আলোর প্রতিসরণের কারণে এরূপ দেখা যায়। বন্ধুরা, এর পরবর্তী যে পর্যবেক্ষণটা রয়েছে এখানে আমাদের বলা হয়েছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে যদি আমরা দেখি তাহলে কি পরিবর্তন দেখতে পাবো। এক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। আমরা দেখব পাথরটি ঠিক আগে যেমন ছিল তেমনই রয়েছে, অর্থাৎ পাথরটি একই আকৃতির থাকবে। এর কারণ হলো নিচ থেকে দেখলে তখন আলোর প্রতিসরণের নীতি কাজ করবে না, আর এই কারণে পাথরের আকৃতি একই থাকবে বা অপরিবর্তিত থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা 1, 2, 3 এই প্রশ্নগুলো খুব সহজেই খাতায় সুন্দরভাবে লিখতে পারবে। এভাবে যদি তোমরা সাজিয়ে গুছিয়ে লেখো তাহলে তোমরা অতি উত্তম ফলাফল পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অনেক অনেক অভিনন্দন রইল। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে তোমাদের চতুর্থ অধ্যায় আখলাক থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। চলো আমরা সৃজনশীল প্রশ্নটি একটু দেখে নিই। জনাব নকিব স্বীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করেছেন। নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রয়োগমূলক প্রশ্নে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, আলোকপাত করতে বলা হয়েছে। তো চলো আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি জেনে নিই। এই ক্ষেত্রে প্রয়োগমূলক প্রশ্নে ইসলামের কোন সেবার বিষয়টি নকিব সাহেবের আচরণে প্রকাশিত হয়েছে তা আমরা জেনে নিই। জনাব নকিব সাহেবের মাঝে ইসলামের যে বিষয়টি প্রকাশিত হয়েছে তা হলো আখলাকে হামিদার অন্তর্গত সমাজ সেবার গুণটি। এ গুণের মাধ্যমে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণের অনুসরণ করে সমাজ সেবাকে সর্বোত্তম মর্যাদা দিয়েছেন। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকেই সমাজ সেবা বলে। মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবা নামে পরিচিত। জনাব নকিব সাহেব স্বীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। এতে সামাজিক নিরাপত্তা রক্ষা করা, পরস্পরের কলহ দ্বন্দ্ব মেটানো যে সমাজসেবার অন্তর্ভুক্ত তা ফুটে উঠেছে। পাশাপাশি সম্মিলিত উদ্যোগে সফলতা লাভ করা সম্ভব তা তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন। সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার, যেমন ভাঙা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল সাঁকো নির্মাণ করা, রুগ্ন ব্যক্তির সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেয়া, রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি। জনসেবা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য লাভ করা যায়। এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। মুসলিম শরীফে এ কথাটি বলা হয়েছে। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক।
আমরা জনাব নকিবের কাজ দেখে বুঝতে পারি সমাজসেবা একটি মানবিক দায়িত্ব। আমরা আমাদের সমাজের সেবা করব, সমাজকে ভালো করে গড়ে তুলব, সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করব, মানব সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজ সেবা করব। এবারে চলো আমরা 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তরটি জেনে নিই। ইসলামের দৃষ্টিতে নকিব সাহেবের বন্ধু নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, এ সম্পর্কে আলোকপাত করতে বলা হয়েছে। নাবিল সাহেবের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই ক্ষেত্রে পরশ্রী কাতরতা, আকলাকে জামিমার অন্তর্গত এটি। এ প্রসঙ্গে নিচে আলোচনা করা হলো। পরশ্রী কাতরতা অর্থ হচ্ছে অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা, অর্থাৎ কারো ধন দৌলত, সম্মান, ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরশ্রী কাতরতা বলা হয়। এটি একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য, নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলাম এই কাজগুলোকে হারাম ঘোষণা করেছে। এর অপকারিতা অপরিসীম। হযরত আদম আলাইহিস সালামের পদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈর্ষান্বিত হয়, ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হয়। মানব সৃষ্টির পর ঈর্ষার কারণেই সর্বপ্রথম পাপ সংগঠিত হয়। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল পরশ্রী কাতরতার বশবর্তী হয়ে তারই আপন ভাই হাবিলকে হত্যা করে। পরশ্রী কাতরতা মানুষের পুণ্য কাজগুলোকে ধ্বংস করে দেয়। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, পরশ্রী কাতরতা মানুষের পুণ্য কাজগুলোকে ধ্বংস করে দেয়। মুসনাদি শিহাব হাদিস গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে। এ থেকে বোঝা যায় নাবিল তার বন্ধু মিস্টার নকিবকে ঈর্ষা করে তার সমাজ সেবাকে ভিন্ন খাতে প্রবাহিত করে লোকের কাছে তার নিন্দা করতে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় তিনি পরশ্রী কাতরতা থেকে এরকম করেছেন। পরশ্রী কাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে, মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। পরশ্রী কাতর ব্যক্তি আল্লাহ মানুষের কাছে ঘৃণিত, কেউই তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসাবেও গ্রহণ করে না। সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে। সমাজে ঝগড়া ফেসাদ, মারামারি ও অশান্তি সৃষ্টি করে এই পরশ্রী কাতরতা। মানুষের মনে অহংকার সৃষ্টি করে দেয় এই পরশ্রী কাতরতা। আমরা জানি অহংকারী পতনের মূল কারণ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে পরশ্রী কাতরতা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। সূরা আল ফালাক আয়াত নম্বর 5-এ এই কথা বলা হয়েছে, আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। নাবিলের চরিত্রকে বর্জন করে আমরা পরশ্রী কাতরতা থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে পানা চাইব, কারণ আল্লাহ তাআলা হিংসা বর্জনকারীকে ভালোবাসেন। হিংসা বর্জনকারী জান্নাত লাভ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার এক সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দেন। তিনি কি আমল করেন এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি সেখানকার সেই সাহাবী বলেন, আল্লাহ তাআলা যাকে কোনো উত্তম বস্তু দান করেছেন আমি তার প্রতি কখনোই হিংসা পোষণ করি না। ইবনে মাজাহ। আমরা পরশ্রী কাতর হব না, নিজের বিপদ নিজে ডেকে আনবো না, হিংসা বিদ্বেষ না করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় নকিব সাহেবের মতো জীবন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হব। এই হোক আমাদের প্রত্যাশা। সকলেই আমরা ভালো থাকি, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করি, ভালোভাবে জমা দিই, উত্তম ফলাফল নিশ্চিত করি। এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।